আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালিহা পারভিন সাথী। অনিবার্য কারণে সকাল ৯টা ৪০ হতে সাময়িকভাবে বন্ধ আছে আগারগাঁও থেকে মতিঝিল অংশের মেট্রো ট্রেন চলাচল। এমন তথ্য জানিয়ে মেট্রো রেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL জানিয়েছে, স্বাভাবিক হলে তাৎক্ষণিকভাবে সেটি জানানো হবে। তবে স্বাভাবিক আছে উত্তরা থেকে আগারগাঁও অংশের রেল চলাচল। এদিকে মেট্রো রেল সাময়িক বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন মেট্রো রেল ব্যবহারকামী, অফিসগামী ও জরুরি প্রয়োজনে বের হওয়া সাধারণ মানুষ। হঠাৎ করে মেট্রো রেল এরকম প্রতিদিন যদি বন্ধ হয়ে যায় বা হঠাৎ করে যদি এরকম হয়, তাহলে তো আমাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। প্লাস আমরা তো আসলে কাউকে বুঝাইতে পারি না যে আমরা কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি, যে এখন হেঁটে হেঁটে যেতে হচ্ছে আমাদেরকে। আসলে প্রথমে যখন মেট্রো রেলতে উঠি তখন তো আর বুঝতে পারিনি যে আগারগাঁও তো বন্ধ হয়ে যাবে। উঠলাম আপনার মিরপুরে 11 থেকে, উঠার পরে আমি পরে শুনতে পারলাম যে আগারগাঁওতে বন্ধ হয়ে যাবে। তো বন্ধ হওয়ার পরে এখন নামলাম, যেই অবস্থা একটু বের হতেও অনেক কষ্ট হয়েছে ওখান থেকে। দর্শক, এই মুহূর্তে মেট্রো রেলের কারওয়ানবাজার স্টেশন এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুফিয়ান ফারাবি। ফারাবি, জানাবেন মেট্রো রেল সাময়িক বন্ধের কারণ কি আর কি বলছে কর্তৃপক্ষ এই নিয়ে, আর একটু জানাবেন যে কখন নাগাদ চালু হতে পারে সেই বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? সাথী, মেট্রো রেলের একটি ট্রেন মূলত উত্তর স্টেশন থেকে ঢাকা মতিঝিলমুখী যাচ্ছিল। সেই সময় কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে সেই রেলটি আর এগোতে পারেনি, যার ফলে কিন্তু পুরো মেট্রো রেল যে সড়ক রয়েছে, যে পথ রয়েছে, রেল চলাচলের যে পথ রয়েছে, সেটির মধ্যে এক ধরনের বাধা তৈরি হয় এবং আগারগাঁ থেকে মতিঝিল পর্যন্ত কোনো অংশেই কিন্তু প্রতিটি স্টেশনে কিন্তু যাত্রী এরকম ফাঁকা দেখা যাচ্ছে, কোথাও কোনো যাত্রী নেই এবং মেট্রো রেল চলাচল বন্ধ রয়েছে। আমরা জানার চেষ্টা করেছিলাম আসলে কখন নাগাদ এটা স্বাভাবিক হতে পারে, কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে সুনির্দিষ্ট করে কোনো কিছুই এখন পর্যন্ত জানাতে পারেনি মন্ত্রণালয় কিংবা মেট্রো রেল কর্তৃপক্ষ। আমরা তবে বিভিন্ন সূত্রে আমরা ধারণা করছি, বিভিন্ন সূত্র থেকে আমরা যেটা পেয়েছি যে আজকেই স্বাভাবিক হবে, তবে কিছু সময় লাগতে পারে। তবে যান্ত্রিক ত্রুটিটা বিবেচনা করে তারপরে আনুষ্ঠানিকভাবে তারা বলতে পারবে। আর এর মধ্যে যাত্রীদের ভোগান্তির বিষয়টা আসলে চরমে। এর মধ্যে আমরা দেখেছি যে যাত্রীরা কিন্তু আগারগাঁ থেকে যখন নেমে যায়, আগারগাঁ থেকে নেমেই তারা কিন্তু মতিঝিলের দিকে হাঁটা ধরে। সাধারণত মেট্রো রেলের যারা যাত্রী রয়েছে তারা প্রত্যেকে আসলে মেট্রো রেল নির্ভর, তারা গণপরিবহন দীর্ঘদিন ধরেই তারা এড়িয়ে চলছেন এবং ওই পথে গণপরিবহনের সংখ্যাটাও অনেকটা কমে গিয়েছে। ফলে একটা দুর্ভোগ তৈরি হয়েছে। অনেকে আমরা দেখেছি প্রায় 2-3 কিলোমিটার হেঁটে তারপরে বাস পেয়েছেন এবং সেখান থেকে নিজ গন্তব্যে পৌঁছতে চেষ্টা করেছেন। এমনকি অনেকে আমরা দেখেছি যারা 20 মিনিটের পথ আজকে পাড়ি দিতে প্রায় 2 ঘন্টার মতো সময় লেগে যাচ্ছে এবং এই মেট্রো রেলের যেই যাত্রীগুলো আজকে সড়ক পথ দিয়ে যাচ্ছে, তার ফলে কিন্তু সড়কে একটা ব্যাপক যানজট আমরা দেখতে পেয়েছি। রাজধানীর প্রতিটা এলাকাতে ব্যাপক যানজট বেঁধেছে। এই ছিল সাথে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামে চলতি সেপ্টেম্বর মাসের 17 দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে 7 জনের মৃত্যু হয়েছে। এরই মধ্যে 5 জনই নারী, আর এই সময় আক্রান্ত হয়েছে 311 জন। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার একদিনে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 29 জন। চলতি বছরের 16 সেপ্টেম্বর পর্যন্ত মোট 12 জনের মৃত্যু হয়েছে, আর মোট 909 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। দর্শক, এই বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, দিনকে দিন তো ডেঙ্গু আক্রান্তের রোগীর সংখ্যা বেড়েই চলছে, তো ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশন কি পদক্ষেপ নিয়েছে সেই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে আমাদের জানাবেন। সাথে যেমনটি বলেছেন, আসলে আমি শুরুতেই বলবো সিটি কর্পোরেশন কোনো উদ্যোগ নেয়নি। যদিও সিটি কর্পোরেশন দাবি করছেন তারা বিভিন্ন এলাকাগুলোতে ওষুধ ছিটাচ্ছেন, কিন্তু আসলে কার্যত কোথাও কিন্তু ওষুধ ছিটাতে কেউ দেখেনি বলে অভিযোগ করেছেন এখানকার যারা সাধারণ জনগণ আছে তারা। এরপরও সিটি কর্পোরেশন যখন দাবি করছে ওষুধ ছিটাচ্ছে, কিন্তু জনগণের আরেকটা অভিযোগ হচ্ছে যে ওষুধ ছিটাচ্ছে বলে সিটি কর্পোরেশন দাবি করছেন সেই ওষুধের কার্যকারিতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। বিভিন্ন অলিতে গলিতে কিন্তু মশার লাভা দেখা যাচ্ছে এবং মশার ডিম পাওয়া যাচ্ছে। যখনই আমরা কোথাও না কোথাও যাচ্ছি আসলে দেখা যাচ্ছে সেখানে মশার লাভা এবং ডিম দেখা যাচ্ছে। কোথাও কিন্তু যে তারা ওষুধ ছিটাচ্ছে সেটার চোখে পড়েনি, আমরাও দেখিনি এবং জনগণও অভিযোগ করে বলেছেন তারাও দেখেনি। তবে দিন দিন কিন্তু চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই শুধু
শুধুমাত্র সেপ্টেম্বরে মারা গেছেন 7 জন। এই 7 জনের মধ্যে 5 জন নারী, 2 জন শিশু। তবে গত পরশুদিন সোমবার একজন মারা গেছেন, অন্তঃসত্ত্বা এক নারী, তিনি ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে দিন দিন প্রতিদিনই আসলে নতুন নতুন করে আক্রান্ত হতেন। জেলা সিভিল সার্জন জানিয়েছেন আসলে যতক্ষণ পর্যন্ত সচেতন হবে না ততক্ষণ পর্যন্ত আসলে এই ডেঙ্গু থেকে রেহাই পাওয়া খুবই কষ্টসাধ্য হবে। আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজের হাসপাতালের পরিচালকের সাথে কথা বললাম, তিনি জানালো আসলে তিনি 2টি ওয়ার্ডকে ডেঙ্গু ওয়ার্ড ঘোষণা করেছেন এবং যত প্রতিদিনই নতুন নতুন রোগী আসতেছে তাদেরকে কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগী, ডেঙ্গু কর্নারগুলিতে তাদেরকে ভর্তি করায় ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যারা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন বিশেষ করে উপজেলাগুলোতে, তারা কিন্তু হাসপাতালের দিকে আসছেন না, শেষ মুহূর্তে তারা হাসপাতালে আসছেন। যখন আসলে একদম শেষ মুহূর্তে যখন আসে তখন আসলে অনেকটা কিছু করণীয় থাকে না বলে ডাক্তাররা জানিয়েছেন। তবে কর্পোরেশনের যে দাবি সেই দাবি কিন্তু কেউ কখনো দেখেনি এবং এমনটা অভিযোগ। আমরা কথা বলেছিলাম কর্পোরেশনের প্রধান নির্বাহীর সাথে, তিনি বলল আসলে সরকার পতনের পরেই 41টি ওয়ার্ডে তারা এখনও 41 ওয়ার্ডের কাউন্সিলররা অফিস করছে না, এই জন্য কিছুটা ব্যাক পেতে হচ্ছে তাদেরকে ওষুধ ছিটাতে। তবে তারপরে তারা দাবি করতেন ওষুধ ছিটাতে, কিন্তু যে ওষুধ ছিটাতে বলে তারা দাবি করতেন সেই ওষুধের কার্যকারিতা নিয়ে কিন্তু প্রশ্ন হতেন। চট্টগ্রামে এই পর্যন্ত এই বছর চলতি বছর আক্রান্ত হয়েছে 909 জন এবং প্রতিদিনই নতুন নতুন আক্রান্তের সংখ্যা বাড়ছে। তবে যতক্ষণ পর্যন্ত সচেতন হবে না ততক্ষণ পর্যন্ত এই আক্রান্তের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হতে হবে। তবে এই মাস এবং আগামী মাস, এই 2 মাস কিন্তু ডেঙ্গুর জন্য খুবই ভয়াবহ বলে মনে করেন। সাথী, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে একাধিক হত্যা মামলায় গ্রেফতার দেখিয়েছেন আদালত। সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবির আদালত গ্রেফতার দেখানোর এ আবেদন মঞ্জুর করেন। সকাল 8:10 তাদের আদালতের এজলাসে ওঠানো হয়। এ সময় সাবেক বিচারপতি মানিককে বাড্ডা থানার 3 মামলায়, আনিসুল হককে বাড্ডা ও আদাবর থানার পৃথক 2 মামলায়, পলককে বাড্ডার 2 মামলায়, সালমানকে খিলগাঁও এবং আবদুল্লাহ আল মামুনকে বাড্ডার 1 মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে তাদের ফের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। পলক, আনিসুল হক এবং দেখা যাচ্ছে যে সালমান এফ রহমান সাহেব, ওনাদেরকে সন্ন্যাস দেখানো হয়। সব মিলে মোট হচ্ছে প্রায় 10 থেকে 12টা মামলাতে তাদেরকে সন্ন্যাস দেখানো হয়েছে। আমরা যেটা এখানে দেখেছি আদালতে, যে এই প্রত্যেকটা মামলাই তাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই, তারা ঘটনাস্থলে উপস্থিত ছিল, একথাও এই মামলার ইজহারে কোনোটাই বলা হয় নাই। এই অভিযোগগুলি কোনোভাবেই সঠিক না এবং কোনোভাবেই গ্রহণযোগ্যতা নাই। কারণ একজন মহামান্য আপিল ডিভিশনের বিচারপতি উনি ক্রমেই কোনো 302-এর মামলায় বা 34-এর মামলায় সম্পৃক্ত হতে পারেন না। কুষ্টিয়া 4 আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জকে গ্রেফতার করেছে পুলিশ। গেল রাতে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পুলিশ জানায় ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জের নামে কুষ্টিয়া ও ঢাকায় একাধিক হত্যা মামলা আছে। এর মধ্যে একটি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তুলে রিমান্ড চাইবে পুলিশ। সেলিম আলতাফ কুষ্টিয়া 4 আসন থেকে 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। গতকাল রাতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলেকে নিয়ে রাজধানী মণিপুরের বাসায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। বিপুল পরিমাণ অস্ত্র ও অবৈধ দ্রব্য পাওয়ার তথ্যে অভিযান চালিয়ে কিছুই উদ্ধার করতে পারেনি তারা। তবে পুলিশ বলছে অভিযানের খবর জানতে পেরে অবৈধ জিনিসপত্র সরিয়ে ফেলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর অনুসারীরা। পরে অন্য আরেকটি মামলায় ঘটনাস্থল থেকে নগদ টাকা ও মোবাইল ফোন সহ 4 জনকে গ্রেফতার করে পুলিশ। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাব কমে যাওয়ায় বরগুনার পাথরঘাটা জেলেরা আবারও মাছ শিকারে সাগরে ছুটছে। তবে আবহাওয়া খারাপ থাকায় মাছ শিকার বন্ধ থাকায় কিছুটা লোকসানের মুখে পড়েন জেলেরা। এদিকে পাথরঘাটা দেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি ঘাটে ইলিশ মাছের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এই অবতরণ কেন্দ্রে 1 কেজি 200 বা এর উপরে ইলিশের দাম প্রতি মন 70 থেকে 75 হাজার টাকা এবং 800 গ্রাম থেকে 1 কেজি ওজনে ইলিশ প্রতি মন 60 থেকে 65 হাজার টাকা হাঁকা হচ্ছে। নতুন শুল্কে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। পেঁয়াজ রফতানির উপর আরোপ করা 40% শুল্ক
অর্ধেক করে 20% নামিয়ে এনেছে ভারত সরকার। নতুন শুল্কে আমদানি শুরু হওয়ায় কেজি প্রতি 5 থেকে 10 টাকা কমেছে পেঁয়াজের দাম। বর্তমানে দেশি পেঁয়াজ 5 টাকা কমে 105 টাকা এবং ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি 10 টাকা কমে 80 টাকায় বিক্রি হচ্ছে। তবে কেজি প্রতি পেঁয়াজ 50 থেকে 60 টাকার মধ্যে আসলে বাজার স্বাভাবিক হবে বলে আশা ক্রেতাদের। হিলি কাস্টমসের তথ্য মতে মঙ্গলবার প্রথম দিনে ভারতীয় 4টি ট্রাকে 123 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে দিনাজপুরের হিলি স্থলবন্দর এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। আজিজ, জানাবেন পেঁয়াজ আমদানির ফলে দাম কমার কি তথ্য রয়েছে আপনার কাছে? যে সাথী, আপনি যেমনটি বলছিলেন, আসলে আমি কিন্তু কিছুক্ষণ আগেও হিলি স্থলবন্দরের যে খুচরা বাজার রয়েছে সেখানেও কিন্তু আমি খোঁজ নিয়ে দেখেছি। সেখানে এই গতকাল থেকে পেঁয়াজ আমদানি হওয়ার কারণে কিন্তু ইতিমধ্যে কিন্তু দাম কিছুটা কমতে শুরু করেছে। আপনাকে জানিয়ে রাখি যে দেশি পেঁয়াজ আমরা দেখেছিলাম যে গত সপ্তাহে যেটি ছিল 120-30 টাকা, সেটি কিন্তু এখন 110 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সেই সঙ্গে ভারতীয় পেঁয়াজ যেটি ছিল 90 টাকা 100 টাকা, সেটি কিন্তু এখন 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ বলা চলে যে আমদানির খবরে কিন্তু ইতিমধ্যে কিন্তু হিলি স্থলবন্দরের যে খুচরা বাজার রয়েছে সেখানে কিন্তু দাম কমতে শুরু করেছে। আপনাকে জানিয়ে রাখি যে ভারত সরকার কিন্তু ইতিমধ্যে গত শনিবারে কিন্তু 40% যে শুল্ক আরোপ করে ছিল সেটি কিন্তু 20%তে কিন্তু নামিয়ে নিয়েছে। এরপর থেকে কিন্তু এই ভারত থেকে পেঁয়াজ আমদানি কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি যে আমরা যেটি দেখেছিলাম যে গততে কিন্তু 550 মার্কিন ডলারে কিন্তু প্রতি মেট্রিক টন পেঁয়াজ আমদানিতে একটি খরচ হতো, সেটি কিন্তু এখন 405 মার্কিন ডলারে কিন্তু নিয়ে এসেছে ভারত সরকার। এক্ষেত্রে কিন্তু অনেকটাই মানে আমদানি হবে, পেঁয়াজ আমদানি হবে এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত বলা চলে যে গতকালকে আমরা দেখেছিলাম 4টি ট্রাকে 123 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এবং আজকেও কিন্তু সকাল থেকে কিন্তু পেঁয়াজ ট্রাক কিন্তু প্রবেশ করেছে। ইতিমধ্যে আমরা দেখেছি 3 থেকে 4টি ট্রাক কিন্তু প্রবেশ করেছে। তবে এইসব ট্রাক যদি, অর্থাৎ আমদানিকারকরা যদি বেশি পরিমাণ পেঁয়াজ আমদানি করে সেক্ষেত্রে কিন্তু বাজারে অনেকটাই দাম কমে যাবে এমনটাই কিন্তু মনে করছে এখানকার ব্যবসায়ীরা। তবে খুচরা যারা ভোক্তা রয়েছে তাদের যেটা একটা অভিযোগ রয়েছে যে ভারত থেকে পেঁয়াজ আমদানি করছে সেক্ষেত্রে কিন্তু দাম কমে, তবে দেশেও কিন্তু প্রচুর পরিমাণ পেঁয়াজ রয়েছে, সেই পেঁয়াজের দাম কিন্তু কমছে না। তবে ভোক্তাদের অভিযোগ যে নিয়মিত যদি বাজারটি মনিটরিং করা হয় সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজের দাম অনেকটাই কমে আসবে, সেক্ষেত্রে সাশ্রয় হবে সাধারণ মানুষ। তো এই ছিল সাথী আমার কাছে দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে পেঁয়াজ আমদানি এবং বাজার দর নিয়ে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। 10 বছর পর প্রথমবার বিধানসভা নির্বাচন হচ্ছে জম্মু ও কাশ্মীরে। আজ প্রথম দফার ভোট গ্রহণ চলছে জম্মুর 8টি এবং কাশ্মীরের 16টি সহ মোট 24টি কেন্দ্রে। ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 7টায়, চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। নির্বাচন ঘিরে উপত্যকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। ভোটে লড়ছেন মোট 219 জন প্রার্থী। 23 লক্ষেরও বেশি ভোটার নিজেদের রায় দেবেন। এবার নির্বাচনে সামিল হয়েছে ন্যাশনাল কনফারেন্স, পিডিপি, কংগ্রেস, বিজেপির মতো হ্যাভিওয়েট দলগুলো। তবে এই নির্বাচনের প্রধান চমক ভারতের নিষিদ্ধ ঘোষিত জামায়াতে ইসলামীর নেতাদের স্বতন্ত্র অংশগ্রহণ। পশ্চিমবঙ্গে আরজি কর কাণ্ডে স্বাস্থ্য ভবনের সামনে এখনও ধর্নায় জুনিয়র ডাক্তাররা। আজ নবম দিনে গড়ালো ধর্না কর্মসূচি। মঙ্গলবার ডাক্তারদের বেশিরভাগ দাবি মেনে নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সরাসরি সম্প্রচার করে দেশের শীর্ষ আদালতেও হয়েছে শুনানি। মঙ্গলবারের ওই শুনানিতে দেয়া হয়েছে গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত। তবে থামেননি ডাক্তাররা। আসছে শুক্রবার দীর্ঘ মশাল মিছিলে ডাক দিয়েছে তারা। বলছে যতদিন না সব দাবি মেনে নেওয়া হবে ততদিন চলবে আন্দোলন। সুপ্রিম কোর্টের শুনানিতে সিদ্ধান্তগুলোর মধ্যে হাসপাতালে সিসি ক্যামেরা বসানো, উইকিপিডিয়া থেকে নির্যাতিতার নাম মুছে ফেলা, আন্দোলনকারী ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা, সিবিআইকে দেওয়া নির্যাতিতার বাবার চিঠিকে গুরুত্ব দেওয়া অন্যতম। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।